আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের একটা নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে সূচিপত্রে দেখো তোমরা, তোমাদের বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের এই দ্বিতীয় অধ্যায় নিয়ে মূলত আলোচনা করব। এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, এই অধ্যায়ের যে কনসেপ্ট থিওরি গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো এখন তোমরা স্ক্রিনে যেই অধ্যায়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। সাধারণতভাবে প্রশ্নগুলো সৃজনশীল আকারে দিয়ে থাকে, অর্থাৎ নর্মালি তোমরা ক্লাস 5-এ যেরকম টাইপের প্রশ্নগুলো পড়েছো ওইরকম টাইপের না, প্রশ্নগুলো সাধারণতভাবে সৃজনশীল আকারে দেওয়া থাকে। সো আজকে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে এগুলো পড়ে জানার চেষ্টা করবো যে কোন অংশ থেকে আসলে বেশি বেশি প্রশ্ন হয়ে থাকে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু সৃজনশীল পদ্ধতিতে এবং এমসিকিউ বা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে হয়ে থাকবে। সুতরাং তোমাদের কিন্তু বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে আসলে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো করে বা শর্ট কোশ্চেন গুলো করে, বা কোন কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্নগুলো হয়। এই বিষয়গুলো যদি সম্বন্ধে তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে প্রশ্নগুলো কোথা থেকে হয়। তোমরা সেই জায়গাগুলো থেকে ভালো করে পড়াশোনা করলে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো কমন পেতে পারো। সো এবার দেখো, জীব জগতের যদি প্রথমের থিওরিগুলো আমরা একটু পড়তে চাই তাহলে দেখো এখানে তারা কি বুঝিয়েছে। দেখো, ভীষণ বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী। এটা তো আমরা জানি যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে ভীষণ বৈচিত্র্যময়। এরপর দেখো যে আমরা আমাদের চারপাশে বা আশেপাশে একটু তাকালে এই বৈচিত্র্যের দরুন সব উদাহরণগুলো দেখতে পাই। কি কি দেখতে পাই? এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নাই। আমরা যদি আমাদের চারপাশে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের চারপাশে এরকম অসংখ্য বস্তু আছে যাদের মধ্যে কারো কারো জীবন আছে, আবার কারো কারো জীবন নেই। যেমন তোমরা যদি খেয়াল করো, দেখো চেয়ার টেবিল গাছপালা দালান গাড়ি গ্লাস কলম এসব হচ্ছে জড় বস্তুর নমুনা। আমাদের আশেপাশে যে চেয়ার টেবিল আছে, তারপর হচ্ছে গাছপালা আছে, দালান গাড়ি এগুলো আছে, এগুলো কিন্তু জড় বস্তুর উদাহরণ, অর্থাৎ এদের কিন্তু জীবন নেই। এখানে শুধুমাত্র গাছপালার জীবন আছে, এছাড়া বাদ বাকি যে কথাগুলো বলেছে এগুলো কিন্তু জীবন নেই। আবার দেখো মানুষ গরু গাছ মাছ মশা পিঁপড়া অর্থাৎ যেগুলো প্রাণী আছে এগুলো হলো জীবের উদাহরণ, অর্থাৎ এগুলোর কিন্তু জীবন আছে। আবার দেখো এমন কিছু জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা ইত্যাদি। এই যে ব্যাকটেরিয়া অ্যামিবা এই কথাটা বললাম, এগুলো কিন্তু আসলে আবার অণুজীব, ঠিক আছে? ব্যাকটেরিয়া তারপর হচ্ছে অ্যামিবা, এগুলোকে অণুজীব বলা হয়। তো দেখো, ছোট থেকে বড় মাটি থেকে পানি বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে, এবং সেসব নিয়ে আমাদের এই অধ্যায়ের মূলত আলোচনা। নিচে যদি চিত্রগুলো একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে অনেক রকমের জীবের ছবি দেওয়া হয়েছে। এটা দোয়েল পাখির ছবি দেওয়া হয়েছে, এখানে মাছির ছবি দেওয়া হয়েছে, এই দুইটা হচ্ছে জীবেও। এখানে মশার ছবি দেওয়া হয়েছে, এগুলো জীবীয় বস্তুর উদাহরণ। এবং দেখো এখানে একটা বাটি, এটা একটা টেবিল, এটা একটা গ্লাস, এটা একটা কলম, এগুলো কিন্তু জড় বস্তুর উদাহরণ। সুতরাং আমাদের চারপাশে দৃশ্যমান যত জীব এবং জড় বস্তুগুলো আছে এগুলোরই কিন্তু চিত্র খুব সুন্দরভাবে এখানে সামারি করে দেওয়া হয়েছে। সো এরপর দেখো এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো, এটা সম্পর্কে যদি আমরা একটু সংক্ষেপে কথা বলি তাহলে দেখো, জীবের প্রধান বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো, প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণীকরণ করতে পারবো, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ের চারিপাশে পরিবেশ অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টারে আমরা কিন্তু প্রদর্শন করতে পারবো। এবার দেখো, আমরা যদি পার্ট 1 নিয়ে আলোচনা করতে চাই, পার্ট 1 এর পড়াটা হচ্ছে জীব কি, ঠিক আছে? তো এখানে আমরা শিখবো হচ্ছে জীব কি, বা জীব বলতে আসলে কি বোঝায়। দেখো, প্রথমত সংক্ষেপে যদি আমরা সংজ্ঞা দিতে চাই জীব কি, তাহলে যার জীবন আছে তাকেই কিন্তু আমরা জীব বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ যার জীবন আছে, যার জীবন আছে তাকে কিন্তু সংক্ষেপে জীব বলা হয়। যেমন এখানে গাছপালা গরু মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া ইত্যাদি কিন্তু জীবন আছে, সুতরাং এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা জীব বলতে পারি। এরপর খেয়াল করো, কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কিন্তু সম্ভব নয়। জীব কাকে বলে সেটা কিন্তু আমরা বলতে পারি যে যার জীবন আছে তাকে জীব বলে, কিন্তু জীবন কাকে বলে এটার সংজ্ঞা আমরা কিন্তু এক কথায় দিতে পারি না। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়, আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় তাদেরকে জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা নিচে আমরা আলোচনা করব। দেখো, একটা জীব কি কি বৈশিষ্ট্য আসলে প্রদান করে থাকে। প্রথমত, এই যে এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ, কি কি বৈশিষ্ট্য আছে একটা জীবের মধ্যে। প্রথমত হচ্ছে পুষ্টি লাভ, ঠিক আছে? একটা জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে প্রথমে আছে হচ্ছে পুষ্টি লাভ। কিরকম? যে জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোন কোন জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং এদেরকে স্বভোজী বলা হয়। তার মানে যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এদেরকে স্বভোজী বলা হয়। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে থাকে, ঠিক আছে? এরপর দেখো, জীবের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জীবের বৃদ্ধি এবং হচ্ছে বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে, প্রতিটি জীব
কোষ নামক গাঠনিক একক দ্বারা গঠিত হয়। আমরা যেমনটা জানি যে আমাদের দেহ কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়, ঠিক আছে? তো এইসব কি বলেছে, সময়ের সাথে সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে কিন্তু বিকাশ লাভ করে থাকে। এটাই হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ ছিল। যেমন আমরা ছোটবেলায় আমাদের দেহের আকৃতি কিন্তু অনেক ছোট থাকে, কিন্তু আমরা যখন সময়ের সাথে সাথে বড় হই তখন কিন্তু আমাদের দেহের আকার আকৃতি বৃদ্ধি পায় এবং আমরা ধীরে ধীরে লম্বা হতে থাকি, মোটা হতে থাকি, আমাদের দেহ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি এবং বিকাশ ঘটে। সো এটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সো এরপর দেখো শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরটা কি? দেখো শক্তির রূপান্তর হচ্ছে যে জীব তার দেহ থেকে কি করে, জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটাতে পারে। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটাতে পারে। যেমন প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এরপর দেখো প্রজনন। প্রজনন কি? জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় জীবের বংশ বিস্তার হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় জীব বংশ বিস্তার করতে পারে সেটাকে তার প্রজনন প্রক্রিয়া বলা হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে কিন্তু বংশ বিস্তার ঘটায়। এরপর দেখো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া আছে কিছু। যেমন জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে পরিবেশের প্রতি কিছু গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। সো এরপর দেখো অভিযোজন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা একটু খেয়াল করো। অভিযোজন বলতে এখানে কি বোঝাচ্ছে? অভিযোজন হচ্ছে প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। এখন অভিযোজন ক্ষমতা আসলে কি? পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের কাণ্ড রসালো হয়ে থাকে ও পাতাসমূহ কাঁটায় রূপান্তরিত হয়। এই রূপান্তর গাছকে পানি সাশ্রয়ে সহযোগিতা করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সংযোজিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ মানুষ এই যে এখানে গুরুত্বপূর্ণ টপিকটা উল্লেখ করা আছে যে পরিবেশ পরিবর্তনে, পরিবেশের যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে এক প্রকারের অভিযোজন ক্ষমতা কিন্তু লাভ করে, ঠিক আছে? যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের কাণ্ড রসালো হয়। কি করে? কারণ মরুভূমিতে পানি নাই। তো গাছটা জানে যে মরুভূমিতে যদি সে জন্মায় তাকে টিকে থাকার জন্য পানি তার দেহের মধ্যেই মানে নিয়ে বাঁচতে হবে। সুতরাং সে কিন্তু মানে সেই গাছের কিন্তু কাণ্ড রসালো হয়ে থাকে যাতে সে ওই রকম হচ্ছে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে, অর্থাৎ সূর্যের তাপীয় পরিবেশে কিন্তু সে টিকে থাকতে পারে। এবং পাতাসমূহ কাঁটায় রূপান্তরিত হয়। এই রূপান্তর গাছকে পানি সাশ্রয়ে সহযোগিতা করে। দীর্ঘ অভিযোজনের ফলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সংযোজিত হয়েছে। সো এটাই হচ্ছে অভিযোজন। আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখো এখানে কিছু জীবের খাদ্য গ্রহণের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন এখানে উপরের এই যে একটা প্রাণী ছাগল, তারপর এখানে কুকুর, এখানে হচ্ছে যে গাছের উদাহরণ দেওয়া হয়েছে। এরা কিন্তু এক একজন এক এক টাইপের খাবার কিন্তু ব্যবহার করে মানে গ্রহণ করে, খাদ্য কিন্তু গ্রহণ করে থাকে। সো এরপর দেখো যে আমরা পার্ট 3-এ চলে এসেছি, সেটা হচ্ছে জীবের শ্রেণীকরণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছরই কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। জীবের শ্রেণীকরণ কি একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো বিজ্ঞানীদের মতে 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। কত লক্ষ রয়েছে এখানে? 87 লক্ষ কিন্তু ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে, এটা বিজ্ঞানীদের মতে। তো বৈশিষ্ট্যময় এই জীবজগৎকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণের চেষ্টা করেছেন। এখন কিরকম শ্রেণীকরণের চেষ্টা করেছেন? দেখো 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই প্রশ্নটা নৈবেদিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার আসে যে 1969 সালে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসটা, এটা আবার পরবর্তীতে 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গুলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এবং আধুনিক শ্রেণীবিন্যাসটি এখানে নিম্নরূপে দেওয়া হয়েছে। দেখো এখানে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম। প্রথমত হচ্ছে 1969 সালে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এবং 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস উক্ত শ্রেণীবিন্যাসকে জীবজগতের কি করেছিলেন? আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এখন এই যে দুইটা টপিক, যে বিজ্ঞানী হচ্ছে হুইটেকার এবং বিজ্ঞানী মার্গুলিস যে একটা শ্রেণীবিন্যাস মানে পুনর্বিন্যাস করে জীবজগতের একটা আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, এটা আসলে কিরকম ছিল দেখো। এটা হচ্ছে এই যে এটা প্রথমত আমরা সমগ্র জীবজগৎ মানে জীবজগতে যত প্রাণী রয়েছে সবগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আদি জীব এবং আরেকটা হচ্ছে প্রকৃতকোষী জীব, ঠিক আছে? আদিকোষী জীব এবং আরেকটা হচ্ছে প্রকৃতকোষী জীব। এখন আদিকোষকে আমরা কি করতে পারি? আদিকোষকে শুধুমাত্র রাজ্য 1 মনের রাজ্যে বিভক্ত করতে পারি। কিন্তু প্রকৃতকোষ যেটা ছিল সেটাকে কিন্তু আমরা 4টা রাজ্যে বিভক্ত করতে পারি। সেগুলো কি কি? রাজ্য 2 প্রতিষ্ঠা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি এবং রাজ্য 5 হচ্ছে অ্যানিমিলিয়া। এই 4টা ভাগে কিন্তু আমরা প্রকৃতকোষকে বিভক্ত করতে পারি। এবার তোমাদের কাজ কি? এখান থেকে তোমাদের কাজ হচ্ছে সুন্দর মতো এখানে যে টপিকগুলো আছে এইগুলো সবগুলোকে ভালো করে মুখস্থ করা। যে জীবজগৎকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়, আদিকোষী এবং হচ্ছে প্রকৃতকোষী। আদিকোষকে মনের রাজ্যে বিভক্ত করা হয়, আর হচ্ছে প্রকৃতকোষকে রাজ্য 2 প্রতিষ্ঠা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি এবং রাজ্য 5 অ্যানিমিলিয়া, এই 4টা ভাগে ভাগ করা হয়। তাহলে টোটাল যে 5টা রাজ্য ছিল এগুলো হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি এবং হচ্ছে অ্যানিমিলিয়া। এবং নিচে দেখো এগুলোর কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে। যেমন মনের রাজ্যের উদাহরণ হিসেবে এখানে ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে, তারপর হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ হিসেবে অ্যামিবা দেওয়া হয়েছে, তারপর প্লান্টি রাজ্যের উদাহরণ হিসেবে গাছ দেওয়া হয়েছে, অ্যানিমেলের রাজ্যের উদাহরণ হিসেবে উন্নত শ্রেণীর জীব যে প্রাণীরা আছে তাদেরকে দেওয়া হয়েছে, যেমন মুরগি, ব্যাঙ, কুকুর ইত্যাদি। এবার দেখো রাজ্য 1 মনেরা,
তোমাদের এখান থেকে কাজ হচ্ছে এই যে 5টা টোটাল রাজ্য পড়লাম আমরা, যেমন হচ্ছে মনেরা, তারপর হচ্ছে আচ্ছা মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যেরই কিন্তু তোমাদের বৈশিষ্ট্য সুন্দরভাবে উদাহরণ সহ মুখস্থ করতে হবে। যেমন ধরো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চিত্র দিয়ে, যে ধরো এরকম একটা চিত্র দিয়ে দিল, ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়ার একটা চিত্র দিয়ে দিল, এবং এখান থেকে তোমাদেরকে বলতে পারে যে এই চিত্রের আলোকে তোমরা মানে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের কোন ধাপে, তখন তোমাদের বলতে হবে যে যেহেতু এটা ব্যাকটেরিয়া তার মানে এটা শ্রেণীবিন্যাসে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, রাজ্য 1 মনেরা অন্তর্ভুক্ত, এবং মনেরা রাজ্যের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে দিতে হবে এবং তার উদাহরণ সুন্দরভাবে লিখে দিতে হবে। তো যেমন এই যে এইটুকু তোমরা যদি পড়তে পারো তাহলে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমরা পেরে যাবে। দেখো মনেরা রাজ্যের কি কি কথা বলেছে, যে এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি কি হয়, জীবটি হচ্ছে এককোষী এবং এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এদের দেহে। তাহলে মনেরা যেই হচ্ছে রাজ্যটা আছে এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এবং এরা খুবই ক্ষুদ্র এবং আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, এরা খুবই ক্ষুদ্র হয় এবং আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এখন যদি উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে চাই, উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং হচ্ছে স্পাইরোগাইরা, ঠিক আছে, এই 3টা উদাহরণ তোমরা মুখস্থ করবে এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে উল্লেখ করে দিবে। এরপর হচ্ছে রাজ্য 2 কে বলা হয় হচ্ছে প্রতিষ্ঠা। দেখো এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এরা এককোষী, তার মানে এদের কোষ কিন্তু সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এটা কিন্তু আসে পরীক্ষায়। এর বা বহুকোষী ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, উদাহরণ হিসেবে ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি, 2টা উদাহরণ দিলেই তোমাদের হয়ে যাবে। সো এরপর হচ্ছে রাজ্য 3 ফানজাই বা ছত্রাক, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, দেহে ক্লোরোফিল নেই তাই এরা পরভোজী, দেহে ক্লোরোফিল নাই তাই এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আমরা যেমনটা জানি যে উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে এবং যার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তো এদের দেহে যেহেতু ক্লোরোফিল নেই তাই এরা হচ্ছে পরজীবী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য কোনো প্রাণীদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, উদাহরণ হিসেবে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি তোমরা দিতে পারো। এরপর দেখো রাজ্য 4 প্লান্টি, অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, এদের দেহে অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়ে থাকে, যেমন আমরা যদি ধরি যে আম গাছ বা কাঁঠাল গাছ বা লিচু গাছ, এদের দেহে কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত, তো এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান, উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে, উদ্ভিদের দেহে যেহেতু ক্লোরোফিল থাকে তাই এরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে, উদাহরণ হিসেবে আমরা আম, জাম, কাঁঠাল ইত্যাদি কিন্তু এখানে বলতে পারি। সো এখান থেকে তোমরা প্লান্টির এটা দিয়ে দিবে, ঠিক আছে, প্লান্টি। সো এরপরে এখানে দেখো উদ্ভিদ জগৎকে শুধুমাত্র এই যে প্লান্টি যে মানে 4 নম্বর যে রাজ্যটা ছিল প্লান্টি, এটাকে আবার অনেক ভাগে বিভক্ত করা হয়, কিরকম, উদ্ভিদ জগৎকে বা প্লান্টিকে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদে বিভক্ত করা হয়। আমি সংক্ষেপে আলোচনা করছি। অপুষ্পক উদ্ভিদ কাদের বলা হয়, অপুষ্পক উদ্ভিদ তাদেরকে বলা হয় যারা ফুল উৎপাদন করতে পারে না। এর আবার 3 ভাগে বিভক্ত, সমাঙ্গবর্গীয় অপুষ্পক উদ্ভিদ তাহলে কাদেরকে বলা হচ্ছে, দেখো যারা হচ্ছে মানে ফুল উৎপাদন করতে পারে না, এরা 3 প্রকার, সমাঙ্গবর্গীয়, মশবর্গীয় এবং ফার্নবর্গীয়। এবার সমাঙ্গবর্গীয়কে শৈবাল এবং ছত্রাক এই 2টি ভাগে বিভক্ত করা হয়। এরপর দেখো সপুষ্পক উদ্ভিদ যেটা আছে যারা ফুল উৎপাদন করতে পারে, এদের মধ্যে আছে নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ, এবং আবৃতবীজী উদ্ভিদকে আবার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এই 2 উদ্ভিদে বিভক্ত করা হয়। সুতরাং এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এই যে দেখো সংক্ষেপে এখানে বলে দিয়েছে যে অপুষ্পক উদ্ভিদ কি, যেসব উদ্ভিদ ফুল, ফল, বীজ ইত্যাদি উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়, যেমন মশ, ফার্ন ইত্যাদি, এগুলো কিন্তু ফুল ফল উৎপাদন করতে পারে না। তো এরা কি করে, এরা স্পোর রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। অপুষ্পক উদ্ভিদ থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, এগুলো তোমরা নিজেরা নিজেদের মতো উদাহরণ পড়ে নেবে, এগুলো তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না বা তেমন গুরুত্বপূর্ণ আসে না। এই যে দেখো এখানে 2টা চিত্র দেওয়া হয়েছে, একটা হচ্ছে বায়াম অর্থাৎ মশবর্গীয় উদ্ভিদে, আর একটা হচ্ছে টেরিস, এটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। নিচে কিন্তু 2টা উদ্ভিদের সুন্দরভাবে চিত্র দেওয়া হয়েছে। সো এখান থেকে তোমাদের কি কাজ করতে হবে, দেখো এখান থেকে তোমাদের কাজ করতে হবে হচ্ছে ঢেকি শাক, লাল শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন তা খাতায় লেখো, অর্থাৎ যেগুলো মানে দেখো ফার্নবর্গীয় উদ্ভিদ হচ্ছে মূল কাণ্ড এবং হচ্ছে পাতায় বিভক্ত হয়ে থাকে, ঠিক আছে, মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত, তো এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে এবং কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালালের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন হচ্ছে টেরিস হচ্ছে এখানকার একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ। সেখান থেকে এটা দেখে নিবি। সপুষ্পক উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদ হচ্ছে ফুল উৎপাদন করতে পারে, দেখো এখানে উল্লেখ করা আছে যে সকল উদ্ভিদ ফুল উৎপন্ন হয় এবং তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি, যেটা সম্পর্কে আলোচনা করেছি। এখানে যদি উদাহরণ দিতে বলে তাহলে আম, জাম, সুপারি ইত্যাদি উদাহরণ দিবে, নিচে কিন্তু চিত্র সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপর আমরা পড়বো রাজ্য 5, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যানিমিলিয়া, রাজ্য 5 অ্যানিমিলিয়া প্রাণী জগৎ। এরপর দেখো
এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। তার মানে অ্যানিমিলিয়া যেটা আছে সেলুলোজ নির্মিত কিন্তু কোষ প্রাচীর থাকে না, কারণ অ্যানিমিলিয়া জগৎ যেটা আছে সেই জগতের মধ্যে আমরা মানুষরাও কিন্তু ইনক্লুডেড আছি, ঠিক আছে। অ্যানিমিলিয়া রাজ্যের মধ্যে আমরা মানুষও ইনক্লুডেড আছি, এই কারণে অ্যানিমিলিয়া জগতের কিন্তু জীবের কোষ মানে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ হিসেবে এখানে তোমরা মাছ, পাখি, গরু, মানুষ বলতে পারো। তার মানে এই যে আমি বললাম যে আমরাও এর মধ্যে ইনক্লুডেড আছি, এই যে উদাহরণ এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। কি উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে মাছ, পাখি, মানুষ, গরু। তার মানে আমরাও আছি এই অ্যানিমেলিয়া জগতের মধ্যে। এরপর দেখো, মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়, অমেরুদণ্ডী এবং হচ্ছে মেরুদণ্ডী। অমেরুদণ্ডী কারা? যাদের মেরুদণ্ড রয়েছে, অর্থাৎ শির দ্বারা বরাবর পিঠের প্রান্তে এক রকমের শক্ত হাড় অবস্থান করে, এটাকে বলা হয় মেরুদণ্ড। তাদের যাদের মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, যাদের মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। মাছ, ব্যাং, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে, তো মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ড প্রাণী। অন্যদিকে মশা, পাখি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ড প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। এইভাবে তোমরা এটাকে আলাদা করতে পারবে। অমেরুদণ্ডী প্রাণীর পাশে সুন্দরভাবে চিত্র দেখানো হয়েছে যাদের মেরুদণ্ড নেই। কোন কোন প্রাণী? এখান থেকে তোমরা উদাহরণগুলো মুখস্থ করবে। যেমন দেখো, জোক আছে এখানে, জোক, তারপর মাছি আছে, মশা আছে, এগুলোর কিন্তু আসলে মেরুদণ্ড নেই, ঠিক আছে। সো মেরুদণ্ড না থাকার কারণে এদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। সো এরপর যদি আমরা নিচে যাই, যে মেরুদণ্ডী প্রাণী কারা, যেমন রুই মাছ, ব্যাং, এই যে চিত্রগুলো দেখানো হয়েছে, যেমন এই যে রুই মাছ, তারপর হচ্ছে ব্যাঙের চিত্র দেখানো হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু মেরুদণ্ড অবস্থান করে। মাছের হচ্ছে এই প্রান্ত বরাবর একটা মেরুদণ্ড অবস্থান করে, ব্যাঙেরও কিন্তু এই প্রান্ত বরাবর মেরুদণ্ড অবস্থান করে। সুতরাং এদেরকে কিন্তু আমরা বলতেই পারি যে এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। সেখান থেকে তোমরা মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণগুলো এবং হচ্ছে রিডিং এখান থেকে দিয়ে নিবে। এরপর দেখো, এখানে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি কাজ একটু ভালো করে খেয়াল করো। এখানে তোমাদের এরকম বিষয় বলবে যে এখানে কয়েকটা প্রাণীর কথা বলা হয়েছে, যেমন কাক, তারপর হচ্ছে রুই মাছ, তারপর টিকটিকি, সোনা ব্যাং, ইলিশ মাছ, কুকুর, মুরগি, সাপ। এখান থেকে তোমরা জাস্ট যার যে বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে তোমরা জাস্ট টিক মারবে। যেমন এখানে লোম আছে কাদের কাদের, কাকের কিন্তু গায়ে লোম আছে, রুই মাছের ক্ষেত্রে কিন্তু গায়ে লোম নেই, টিকটিকির লোম নেই, ব্যাঙের লোম নেই, মাছের লোম থাকে না। তারপর মুরগির কিন্তু পালক আছে, তার মানে লোম এখানে বলাই যায়। সাপের থাকে না, এরকম শেষ। তারপর এখানে আইস আছে, আইস কাদের ক্ষেত্রে থাকে? মাছের ক্ষেত্রে থাকে। তার মানে আইস এর সোজা তোমরা হচ্ছে রুই মাছের এখানে একটা টিক দিবে, যে রুই মাছের হচ্ছে আইস থাকে। তারপর হচ্ছে ইলিশ মাছের হচ্ছে আইস থাকে, এইভাবে, অর্থাৎ যেইটা যার বৈশিষ্ট্য সেইখানে তোমরা হচ্ছে টিক চিহ্নটা দিয়ে নিবে, ঠিক আছে। এরপর দেখো, এই অধ্যায়ের শেষে আমরা যা শিখলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে অধ্যায় শেষে আমরা আসলে কি কি শিখতে পারলাম। দেখো, প্রথমত হচ্ছে জীব নড়াচড়া করে, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। জীব নড়াচড়া করে পুষ্টি, প্রজনন, শ্বসন, অনুভূতি, অভিযোজন, বৃদ্ধি এবং রেচন হয়। 2 নম্বর হচ্ছে জীবজগতের 5টি রাজ্য আছে, মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী। 3 নম্বর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, যেমন সমাঙ্গ উদ্ভিদ, মশ ও ফার্নবর্গীয় উদ্ভিদ। 4 নম্বর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, যেমন নগ্নবীজি এবং আবৃতবীজি। এই টপিকগুলো সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায় শেষে খুব ভালোভাবে জানতে পারলাম। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের যে 6ষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় জীবজগৎ, এই অধ্যায় সম্পর্কে সংক্ষেপে একটা আলোচনা দিলাম। এবং আজকের ক্লাসটি করলে আশা করি তোমাদের আর থিওরি সম্পর্কে কোনো প্রকারের প্রবলেম থাকবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।